হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। কারণ হচ্ছে যে 2 দিন ধরে অসুস্থ, লাইভে আসতে পারতেছি না, কোনো ব্লগ বানাতে পারতেছি না। তবে আপনাদের আজকে নতুন একটা আপডেট দিচ্ছি। সেটা হচ্ছে এই সাপড়ি বর্ষা চৌধুরী মূলত যে মিথ্যা মামলাগুলো একদম পয়েন্ট, এটা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। ও মূলত মানুষকে ভয় দেখানোর জন্য হচ্ছে মামলা করে। মামলা করলে হয় কি, তার হচ্ছে ধরেন যে কোনো পেশায় থাকলো, বিভিন্ন জায়গায় হচ্ছে যে ব্যস্ত থাকলো, ও মামলা দিয়ে তাকে হচ্ছে একটা হয়রানি দেয়। আমি যখন তার হচ্ছে যে এই তারাবো রসুলপুর যাই, ওর মা কিন্তু আমাকে একটা কথা বলেছিল যে বর্ষাকে তো হয়তো বা চিনিস না, বর্ষার রূপ তুই দেখবি 2 দিনের মধ্যে। তো সেখানে আমি একটা জিনিস আপনাদের জানাচ্ছি যে এই ছাত্রী মহিলা মূলত যে কাজটা করে, মামলা দেয় সে মূলত মানুষকে ভয় দেখানোর জন্য। সেটা কি করে জানেন? আমি একটা শর্ট আউট করছি, সেটা হচ্ছে যে ছাত্রী মহিলা সোমা আক্তার মূলত মানুষকে ভয় দেখানোর জন্য মামলা দেয়। যখন পেরে উঠতে পারে না তখন তার হাত, পিঠ, মাথা, হোগা সব কেটে তারপর কি করে দেন, একটা থানায় মামলা দেয়। থানায় মামলা দিলে হবে কি, সেটা হচ্ছে যে আপনি কোন অবস্থায় আছেন, সত্য মিথ্যা এগুলো যাচাই করে না, থানায় মামলা নিয়ে নেয়। কারণ হচ্ছে তার প্রশাসনিক অনেক বাপ আছে, অনেক জামাই আছে, লাং আছে, এগুলো দিয়ে হচ্ছে এগুলো করার পরে সে কি করে, এই আসামিকে কোর্টে নেয়। কোর্টে নেওয়ার পরে হচ্ছে যে বিভিন্ন টাকা পয়সা দিয়ে কোর্ট অরেন্ড করে আপনার হচ্ছে যে জেলে পাঠায়। এটা হচ্ছে তার একটা নেশা। আপনারা দেখবেন এই পর্যন্ত মিনিমাম 3 থেকে 400 মানুষকে সে হয়রানি করছে। আমার কাছে অনেক পরিমাণ প্রুফ আছে। এই মহিলাটার হচ্ছে মূল কাজ হচ্ছে ব্ল্যাকমেল করা, মানুষের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে হচ্ছে ফোনে চেক করে হচ্ছে তাকে ব্ল্যাকমেল করে মূলত এই কাহিনীগুলো করায়। পরবর্তীতে কি করে জানেন? যখন আপনি হচ্ছে যে জেলে যাবেন তখন হচ্ছে 4-5টা মামলা সে সিআর মামলা টুকে দিবে কোর্টে। কোর্টে যখন মামলা টুকে দিবে, দেওয়ার পরে সে কি করবে জানেন? এই মাঝখানে সে কান্নাকাটি করবে, এই হয়েছে সেই হয়েছে, ঠিক আছে? যখন আর পারতেছে না, যখন সবকিছু মিথ্যা প্রমাণ হয়ে যাবে, তখন সে এই লোকটাকে ধরবে, হাত পা ধরবে, বিভিন্ন লাং দিয়ে ফোন দেওয়া হবে, দিয়ে হচ্ছে টাকার অফার দেবে, দেওয়ার পরে হচ্ছে যে তারপরে সবাইকে দিয়ে হাত পা ধরে মাপসা। এই যে 4 মাস আপনার যে পরিমাণ হ্যারাসমেন্ট হলেন, 4 মাস মনে করেন যে পরিমাণ আপনাকে ঘুরাবে, 4 মাস আপনার থেকে যে পরিমাণ টাকা নেবে, একটা মানুষ যখন কান্নাকাটি করে মানুষের সহানুভূতি হয়। এবং যখন আর পারে না তখন হচ্ছে তার বাপ অসুস্থ, তার মা অসুস্থ, তার ছেলে অসুস্থ, ঠিক আছে, এগুলো দিয়ে নাটক করে সেইগুলো করে। কিন্তু আমার জায়গায় হচ্ছে ওকে কোনোভাবে ক্ষমা করা যাবে না। এই বিষয়গুলো হচ্ছে একটা শর্ট আউট করছি, বুঝছেন? তখন হচ্ছে মানুষের থেকে হাত পা ধরবে, এই লাং ধরবে, ওই জামাই ধরবে, প্রশাসনের লোক ধরবে, ধরে মাপ চাবে, যেরকম কিন্তু আমার কাছেও সে মাপ চাইছে, ঠিক আছে? ওর মূলত কাজ হচ্ছে যে মানুষের থেকে অশ্লীল ভিডিও, এবং আপনারা দেখছেন তো মুন্না খান, এবং এই যে ঘটনা করছে যে হাত কাটছে, পিঠ কাটছে, পেটে যে আমার নামে মিথ্যে মামলা দিচ্ছে, আপনাদের বারবার মেসেজটা কেন দিচ্ছি জানেন? এইগুলো মনে রাখেন। এগুলো কিন্তু A to Z আপনাদের কাছে প্রমাণ করে দিব যে সত্য কোনটা ছিল, মিথ্যা কোনটা ছিল। এই 4টা মাস আপনারা কিন্তু দেখছেন কোন কথাটা তার সত্য। সে নিজেকে জাহির করার জন্য জোর গলায় মিথ্যা বলে, কারণ হচ্ছে তার প্রতিটা কথা মিথ্যা। সে একটা সত্য কথা বলে না, কারণ হচ্ছে যে তার এই সাপ্রির মূল টার্গেট হচ্ছে যে মানুষকে হয়রানি করা, ঠিক আছে? মানে ও ভাবে যে যে আমি তাকে মামলা দিলাম, সে আমার পা ধরবে, হাত ধরবে, তাকে আমি ক্ষমা চাবো, এটা কখনোই না। সত্য আজীবনই সত্য, মিথ্যা সবসময় মিথ্যা। এই সাপ্রি দেখেন নিজের হাত যে কাটলো, নিজের পিঠ কাটলো, ভাইয়া ভাইয়া কয়ে হাতি দিলে যে মামলা দিল, এই মামলাটা কিন্তু মিথ্যা। কারণ হচ্ছে যে হাতি বলছে যে সিসিটিভির ফুটেজ দিতে দেয়নি, এবং হাতি দিন ওসির সাথে কথা বলছে এটা ভুয়া মামলা, খারিজ করে দিবে। তাহলে আমি যে এই যে 4 দিন জেল খাটলাম, 4 দিন যে জেলে গেলাম, এবং আমাকে যে হয়রানি করলো, এবং 4 মাসে আমার 6-7 লাখ টাকা খরচ করলো, নষ্ট করলো, এবং আমাকে বিভিন্নভাবে হচ্ছে যে মানে মানসিকভাবে হেনস্থা করছে, এইগুলো যে করলো। তারপর হচ্ছে রাসেল মেঘের 17 দিন জেল খাটাইলো, ঠিক আছে? তারপর হচ্ছে মুন্না খানের সিনেমা নষ্ট করলো, মুন্না খানের মান সম্মান নষ্ট করলো, দিয়ে তার ভাইকে নিয়ে হচ্ছে যে নানা রকম মিথ্যাচার করলো, মাহমুদ সানিকে নিয়ে অডিওতে বিভিন্ন মানে কুপ্রস্তাব এগুলোর কথা বললো, এবং মাহমুদ সানিকে গালাগালি করলো, ঠিক আছে? দিয়ে তাকে অসম্মান করলো, আমাকে করলো, রাসেল মিয়াকে করলো, মুন্না খানকে করলো। তার মানে কি, এই সাপ্রি আসলে একটা ব্ল্যাকমেলার। এর কাজ হচ্ছে এগুলো মূলত করে নাটক করে মানুষের কাছে ভালো সাজা। কিন্তু না, ওকে যেহেতু আমরা ধরছি, ওর কোনো ছাড় নাই। এই সাপ্রি মহিলার কাজ হচ্ছে
ঠিক আছে, মানুষকে হয়রানিমূলক মামলা দেওয়া, মানুষকে জেলে পাঠানো, এগুলো জাস্ট নাটক। দেখবেন এখন সে রাসেল মিয়ার হাত পা ধরে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে মাপ চাচ্ছে। তাহলে রাসেল মিয়ার যে আমরা আর কি, আমার সাথে মুন্না খান্নার কিন্তু লাস্ট গতকালকে কথা হয়েছে, আমরা আর কি হ্যারাসমেন্ট হয়েছে, সবচেয়ে হ্যারাস করছে হচ্ছে রাসেল মিয়াকে। রাসেল মিয়ার হচ্ছে যে পুরা ওর যারা কেরিয়ার পুরো কিন্তু খেয়ে দিছে। ঠিক আছে, আমাদের সাথে আর কি, আমরা হচ্ছে যে তাও সামান্য, কিন্তু রাসেল মিয়ার পুরো লাইফটাই পুরো বরবাদ করে দিছে। এবং দেখেন ওনার হচ্ছে যে এ হলো মূল কাহিনী। আর একটা বিষয় দেখবেন যে ও কোর্টে যাচ্ছে, ইয়ে করতেছে, ঠিক আছে, ও কিন্তু সারাদিন দেখবেন যে কোর্টে পড়ে আছে। কেন? কারণ হচ্ছে আজ পর্যন্ত তাকে এই বিষয়গুলো কিন্তু বিষয়ে তাকে কেউ ধরেনি। এবং আপনাকে একটা বিষয় বলে, আমাকে অনেকেই বলে যে আপনি এই গলা ছেলে টার্কি মুরগিকে কেন বিয়ে করলেন? ঠিক আছে, আপনি কেন বিয়ে করলেন? দেখেন আমি একটা কথা বলি, আজকে যদি আমি বিয়ে না করতাম এই শয়তান বেডিকে কিন্তু ধরা যেত না। কারণ হচ্ছে আমার হয়তো বা এটা আল্লাহর একটা ওসিলা যে আল্লাহ আমাকে পাঠাইছে যে এই মহিলাকে একটা শাস্তি দেবে। গত 22 বছর যাবো দেখেন, প্রথম আমি 2003 কথা বলছি, সেখানে ওর খালাতো বোন রুহি কিন্তু বিষয়টা জানাইছে যে তিনি আসলে 2008 সালে নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিয়ে এই জলিল নামে একটা লোককে জেলে পাঠানোর জন্য, ঠিক আছে, জলিল কিন্তু বিবাহিত ছিল। আমি কিন্তু দেখেন রিপোর্টটা একটু পরে আবার আপলোড দিচ্ছি। মূলত কাহিনীটা হচ্ছে আপনাদের মনে করে দেয়া যে আব্দুল জলিল একটা বিবাহিত ছেলে ছিল, শরীফ মেলামাইন, নারায়ণগঞ্জ থানা পৌরসভার রসুলপুর গ্রামে। ওদের অনেক সম্পত্তি ছিল। এই মহিলা মূলত ছিল হচ্ছে যে সেক্স ওয়ার্কার, গুলিস্তানে সেক্স ওয়ার্কার ছিলেন, এমনও তথ্য আমাদের কাছে আসছে। তো এখানে বিষয়টা দেখবেন যে এই আব্দুল জলিল হচ্ছে এলাকার মধ্যে প্রভাবশালী ছেলে ছিল। এই জলিলের সাথে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে, তাকে ব্ল্যাকমেল করে। যখন তাকে বিয়ের কথা বলে তিনি আসলে বিয়ে করতে রাজি হয় না। তখন কি করে, এই জলিলকে মূলত ফাঁসানোর জন্য মিথ্যা নাটক, এসিড নাটকের একটা সাজা, যেটা আমাদেরকে বড় বড় গণমাধ্যমে কিন্তু এই বিষয়গুলো জানাইছে, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। এবং জলিলের সাথে আমি কথা বলেছি, আপনারা রিপোর্টটা দেখবেন। জলিল বলছে যে তাকে বিয়ে করতে চায়নি বিধায় মা এবং মেয়ে দুজন মিলে একটা নাটকের সাথে এবং 5 জনকে জেলে পাঠায়। এক বন্ধু আসে এবং বন্ধু তাকে হচ্ছে যে মানে তার পক্ষে কথা বলার জন্য তাকে একটা ধর্ষণ মামলা দেয়, যেগুলো মামলা খারিজ। এই কাগজগুলো অলরেডি আমরা পেয়েছি, আপনাদেরকে একটা রিপোর্ট করে দিব। ঠিক আছে, আর দলিলের বিষয়টা দেখলাম। এই 22 বছর যে বিভিন্ন মানুষের সাথে যে আকাশ কুকাজ এবং প্রশাসনিক ভাবে মানুষের সাথে ফাতরামি করছে, এইগুলো কিন্তু আর্কাইভ ছিল না। এই আর্কাইভ গুলো বারবার কিন্তু আপনাদের মনে করে দিচ্ছি। গতকালকে আমাকে প্রবাস থেকে এক আপা ফোন দিয়ে বলতেছে যে আমরা তো আরো চেষ্টা করতেছি বর্ষাকে হেল্প করার জন্য। বিষয়টা হচ্ছে যে আপনাদের যেগুলো রিপোর্ট এবং আপনার কথাগুলো দেখলাম, ঠিক আছে, আমার কাছে মনে হলো যে এই মহিলা আসলে মানে ক্রাইম করছে। আপনারা জিনিস দেখেন, উনি আসলে ভাইরাল এবং হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্টের যে প্রচারণা করে, যেটাকে আমরা বলি হকার, এই হকারি যে করে এটা কিন্তু আসলে লোক দেখানো। ঠিক আছে, যেগুলো হচ্ছে যে যেগুলো মানুষের সাথে হকারির যে দোকানদারগুলো নেয় তাদের সাথে শুয়ে এবং কি বলে যেটা বলে দেহ ব্যবসা, এটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। মূলত তাকে নেওয়ার কিন্তু কিছুই নাই। সে যেগুলো মিথ্যা নাটক করে তার মূলত যে কান্নাকাটি, বাবা অসুস্থ, এগুলো করে প্রবাস থেকে হাজার হাজার লাখ লাখ টাকা মানুষের থেকে হাতিয়ে নিয়েছে। এবং বাবা অসুস্থর কথা বলে আমাদের প্রযোজক হিমেল, ঠিক আছে, প্রযোজক হিমেল তার সাথে জিজ্ঞেস করুন, তার থেকে 30,000 টাকা নিয়েছিল যে আমার বাবা অসুস্থ। দেখেন আজ থেকে যখন রুমি রহমানকে বিয়ে করে এবং গতকালকে হিমেল ভাইয়ের সাথে কথা হলো মগবাজার, তিনি বললো যে এই রুমি রহমানের যদি বিয়ে করে থাকে, রুমি রহমানের সাথে কিন্তু চুরি করে বিয়ে করছে এবং হিমেলের বাসায় হচ্ছে বাসর করছে। একদম নতুন একটা আপডেট গতকালকে হিমেল ভাই আমাকে বললো, এই রুমি রহমানের সাথে যদি তার পারিবারিক বিয়ে হতো তাহলে রুমি রহমানের বাসায় বাসর হতো। এই বাসর কিন্তু আসলে রুমি রহমানের বাসায় হয়নি। হিমেল ভাই যেটা বললো, তিনি আসলে ওই যে শামীম অ্যাডভোকেট তার চেম্বারে বিয়ে করে, ঠিক আমার মতো বিয়ে করে এই প্রথম বাসর কিন্তু আসলে প্রযোজক হিমেলের বাসায় করে। ঠিক আছে, তার মানে রুমি রহমানের বিয়েটাও একটা রহস্যজনক। এবং যে বলছিল যে একটা মেয়ে ধর্ষণ মামলা দিছিল, এগুলো টোটালি তার নাটক। কারণ হচ্ছে এইগুলো সে সাজায়। কাউকে যদি ফাঁসাতে গিয়ে সে যখন পারে না, দেখবেন যে বিভিন্ন সেক্স ওয়ার্কার পেছনে লাগায় দেয়। সেক্স ওয়ার্কার লাগানোর পরে সেই সেক্স ওয়ার্কারগুলো কি করে দেয়, তার সাথে ভুলিয়ে ভালিয়ে যদি কোনোভাবে একটা সম্পর্ক অথবা কোনো অশ্লীল ভিডিও ধারণ করতে পারে,
তখনই কিন্তু মূলত এই মেয়েটা হচ্ছে যে ওই সুযোগটা নেয়। আমার সাথে কিন্তু অসংখ্য মানুষ লেলিয়ে দিয়েছে, অসংখ্য মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে আমি তো জানি কোনটা ভালো কোনটা মন্দ। আমারও কিন্তু আমার সাথে কিন্তু অনেক আপুদের সাথে কথা হয়, অনেক সোর্স আছে, ওরাই কিন্তু ভিডিওগুলো বের করে দেয়। আমার কিন্তু সব ভিডিও বের করা সম্ভব না এবং আমি বের করতেও পারি না। আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এর পিছনে কাজ করবেন। আপনাদের জানালাম যে রুমি রহমানের সাথে যে প্রথম বিয়ে হয়, এই রুমি রহমানের সাথে বিয়ে হওয়ার পরে প্রযোজক হিমলের বাসায় বাসর করে এবং দেখেন রাসেল মেয়ের সাথে বিয়ে হয় রত্না কবিরের বাসায় বাসর করে। এই মেয়েটার হচ্ছে বিয়ে একটা ব্যবসা, মূলত এই বিয়ে হচ্ছে তার কাজ এবং এগুলো থেকে বাঁচতে বিভিন্ন মামলা মিথ্যা হামলা দিয়ে তাদেরকে হচ্ছে যে টাকা হাতিয়ে নেয়। মূল আজকের বিষয়টা হচ্ছে যে উনি মূলত মানে লোক দেখানোর জন্য এবং মানুষকে ভয় দেখানোর জন্য মিথ্যা যে কথাগুলো বড় বড় বলে। আমি আপনাদের কিন্তু বারবার বলছি, শুরু থেকে এই পর্যন্ত দেখেন তার কোন কথাটা সত্য। সে বড় বড় করার যখন কথা বলে যে আমি দেখিয়ে নেবো এটা এআই, আমি দেখিয়ে নেবো সে আমার এটা করছে, পরে কিন্তু মাপ চায়। ঠিক আছে, অথবা সানি ভাই তাকে মাফ করে দিছে, সানি ভাই মাফ করে দিতেই পারে, কিন্তু আমি রাসেল মিয়া মুন্না খান আমরা কখনোই মাফ করবো না, কারণ তার একটা শাস্তি চাই। কারণ কি হয়তোবা মাহমুদ সানির সে মান সম্মানে খেলছে, মাহমুদ সানির অশ্লীল ভিডিও মানুষকে দিচ্ছে, মাহমুদ সানিকে নিয়ে হচ্ছে যে নানান রকম মন্তব্য করছে, মাহমুদ সানি তাকে মাফ করতে পারে, কারণ শারীরিক হয়তোবা সে মানসিকভাবে অথবা পারিবারিকভাবে লাঞ্ছিত হয়েছে। ঠিক আছে, কিন্তু সে কিন্তু আমাদের মতো হেনস্থা হয়নি। আমরা কিন্তু টাকা পয়সা মান সম্মান সব দিকেই কিন্তু দেখেন যে হেউ হয়েছি এবং মানুষ আমাদেরকে কটু কথা বলছে যে আপনারা একটা মেয়ের মধ্যে পাইছেন কি, এই গলা ছেলে টার্কি মুরগিকে বিয়ে করতেছেন, কেন বিয়ে করছেন? কিন্তু আমি কেন করছি জানেন? কেন হচ্ছে যে আমি যদি না করতাম এই মহিলাকে কিন্তু ধরা যেত না। কে কাকে মাফ করবে, কে কাকে কি করবে, কে কাকে সহযোগিতা করবে, আই ডোন্ট কেয়ার, কিন্তু তাকে ধরার জন্য আমি একাই এনাফ। আপনাদেরকে জাস্ট আজকে জানালাম যে তার মামলার মূল রহস্য এবং সে কিভাবে এইগুলো করে। আবার শেষ একবার বলতেছি, আমি এটা শক আউট করছি, এখানে বলছি এই ছাত্রী বর্ষা চৌধুরী সোমা আক্তার মূলত মানুষকে ভয় দেখানোর জন্য মামলা দেয়। যখন পেরে উঠতে পারে না তখন নিজের হাত পা এবং ভোগা কেটে মানুষের নাম হচ্ছে থানায় মামলা দেয়। যখন হচ্ছে যে পারে না থানায় থেকে কোর্টে নেয়, কোর্টে নিয়ে হচ্ছে যে তিনি হচ্ছে কোর্ট ওয়ারেন্ট করে টাকা দিয়ে, যেটা সে নিজে স্বীকার করছে। আমার বেলায় আমাকে কোর্ট ওয়ারেন্ট করার জন্য মুন্নাখানা থেকে 1 লাখ টাকা নিছে, সেখানে 70,000 টাকা মারা দিছে, 30,000 টাকা উকিলরে দিছে, সে নিজে কিন্তু বলছে। এই জন্য সে আরেকটা মামলা খাচ্ছে, কারণ হচ্ছে যে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং মিথ্যা মামলা দিয়ে তিনি মানুষের কাছে ভালো থাকার ট্রাই করছে, এই জন্য আমি আরেকটা মামলা দিচ্ছি তার। ঠিক আছে, সেই সুযোগে কি করে জানেন? যখন হচ্ছে যে আমি ধরেন জেলে গেলাম, রাসেল মিয়া জেলে গেল, জলিল জেলে গেল, তখন কি করে সে আরো 4-5টা মামলা দেয়, সিআর মামলা। তাহলে কি হলো, আমরা জেলে থাকলাম, সেই সুযোগে সে মামলাগুলো আস্তে আস্তে ইয়ে করে তিনি আসলে মানুষকে হেনস্থা করে। তার সম্পূর্ণ কথা মানে মিথ্যা, তার সম্পূর্ণ মামলা যেগুলো দেখেন সব মিথ্যা। তার এ টু জেড 22 বছর কিন্তু দেখবেন যে রুহি আপা কিন্তু বলছে যে মেয়ে কলার আড়তে ধরা খায়, ঠিক আছে, মানে দেহ ব্যবসার জন্য, যে মেয়ে ঠিক আছে যার মামলা আছে হচ্ছে যে কি বলে যাত্রা বাড়িতে, এবং যে মেয়ে হচ্ছে নাম নিজের নাম চেঞ্জ করছে, নাম হচ্ছে সোমা আক্তার, নাম দিচ্ছে বর্ষা চৌধুরী সাপরি। ঠিক আছে, যার 15 বছর বয়সে মানে সে নিজের গায়ে নিজে আগুন দিয়ে মানুষকে জেলে পাঠাইছে, সেটাও কিন্তু রুহি আপা বলছে। ঠিক আছে, সে বলছে কি 7-8, তার মানে তার মানে জন্মটাই মিথ্যা। আপনারা এ টু জেড এগুলো বের করেন, করে করে রিপোর্ট করেন এবং আমাকে দেন, আমি শেয়ার দিব। তারপরে জানেন মিথ্যা মামলায় যখন হচ্ছে যে 4-5টা মামলা দেয়, যখন আর পারে না তখন হচ্ছে যে হাত পা ধরে এবং কান্নাকাটি করে। ঠিক আছে, কান্নাকাটি কেমন করে? ধরেন যে আমার সাথে কান্নাকাটি করতেছে, রাসেল মিয়ার সাথে কান্নাকাটি করতেছে, তার মানে কি ও এখন ফেসে গেছে। এই 4 মাস কান্নাকাটি করে, ঠিক আছে, মানে এখন কান্নাকাটি করে সিম্পিতি নেওয়ার চেষ্টা করতেছে। কেন জানেন? তার বাবা অসুস্থ, তার হচ্ছে ছেলে অসুস্থ, তার মা অসুস্থ, মেয়ে অসুস্থ। এগুলো হচ্ছে মূল একদম ভুয়া নাটক, যেটা 20 বছর যাবৎ মানুষের সাথে করতে আসছে। এবং বাবা অসুস্থতার কথা কয়ে রুমি রহমান যখন বিয়ে করে, সেই সময় হিমেল প্রযোজক হিমেলের থেকে সে 30,000 টাকা ধার নিছে। আমি হিমেল ভাইয়ের সাথে আপনাদের কথা বলাবো, অন্যতম যারা পরিচিত আছেন হিমেল ভাইয়ের সাথে কথা বলবেন। এই মেয়েটা এতটা মিথ্যুক এবং বাবার কথা বলে দেশ ও দেশের বাইরে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে, এমন তথ্য আমরা পাইছি। এবং যার প্রমাণ হচ্ছে প্রযোজক হিমেল, সেখানে কি ঠিক আছে, এবং হাত পা ধরে মাপ চান, মাপ চায় কি করে? কান্নাকাটি করে এগুলো মীমাংসা করেন, কিন্তু তাকে কোনো মাপ করা যাবে না। ঠিক আছে, কোনো মাপ আমরা করতে চাই না। মাপ না করলে তারা হচ্ছে যে পারিবারিকভাবে কষ্টের কথা আনেন এবং বলে যে আমার বাবা অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমাকে মাফ করেন, আমি আর পারতেছি না, আমার কাজ নাই কাম নাই। কিন্তু মিথ্যা কথা। উনি হচ্ছে বিসিসিআই এর একটা পরিচালকের সাথে অশ্লীল ভিডিও ধারণ করে
প্রশাসনিকভাবে 50 লক্ষ টাকা নিয়েছে এবং সেই টাকাতে সে জায়গা কিনছে। এই পূর্ব রসুলপুর তার একটা 5 কাঠার জায়গা আছে, তার যদি জায়গা থেকে থাকে তাহলে এইগুলো মিথ্যা নাটক কেন করতেছে? এবং ওর হচ্ছে 80 ভরি স্বর্ণ আছে। এগুলো মূলত করে কি জানেন, ওই টাকা না জমায় সে স্বর্ণ কিনে সে এগুলো স্বর্ণ বিক্রি করে মামলা চালায়। ঠিক আছে, তার হচ্ছে স্বর্ণ আছে, তার হচ্ছে যে 5 কাঠা জায়গা আছে 20 লক্ষ টাকার, সে আমাকে নিজে বলছে। তাহলে সেই এই মিথ্যে কেন নাটক করছে? তাকে কেউ কোনো কাজ দেবেন না এবং সকল সোশ্যাল মিডিয়াতে তাকে বয়কট করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে নানান কষ্ট কথা আনেন, অথচ তার মূল কাজ হচ্ছে প্রেমের নাটক। দেখবেন যে ইতিমধ্যে গতকালকে যদি বাবা অসুস্থ থাকে কান্নাকাটি করে, আজকে দেখবেন সে টিকটক করতেছে, তার মেয়ে টিকটক করতেছে। ঠিক আছে, নতুন করে মেকআপ করে মানুষকে চোখের ইশারায় নতুন নাগর পড়ানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, বিভিন্ন কি বলে ডেটিং অ্যাপসে তার হচ্ছে যে বিভিন্ন হোটেলে তার ছবি, বিভিন্ন হোটেলে সে দেহ ব্যবসা করে, এমন এভিডেন্স আমার কাছে আছে। ঠিক আছে, ওনার মূল কাজ হচ্ছে দেহ ব্যবসা, ওইগুলো মূল টোটাল নাটক করতেছে। তার গাড়ির কোনো লাইসেন্স নাই, সে কোনো ওভার চালায় না, তার মূল কাজটা হচ্ছে যে দেহ ব্যবসা এবং আপনাদেরকে হচ্ছে যে মিথ্যা নাটকগুলো করতেছে। ঠিক আছে, ওর কোনো গাড়ি লাইসেন্স নেই, ও ওভার চালাবে কেমনি? এবং যে ওর বাবার যে অসুস্থতার কথা বলতেছে, আজকে হলে 20 বছর পরে কিন্তু সেই কথাই বলতেছে। ঠিক আছে, একজনের বাবা কতদিন অসুস্থ থাকে? ঠিক আছে, এগুলো মিথ্যা নাটক। এবং বাবার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী থেকে সে 10 লক্ষ টাকা নিছে এবং দেশের বাড়ি থেকে বাবা অসুস্থতার কথা লাখ লাখ টাকা নিছে এবং কান্নাকাটি করে মানুষের থেকে ধার নিছে টাকা। ধারের কথা বলেও সে হচ্ছে যে গান করবে, এই করবে, এগুলো বলেও সে লাখ লাখ টাকা হাতে নিয়েছে। ঠিক আছে, তার এই ফাঁদে পা দিবেন না। তিনি আসলে একটা ছাপরি এবং মিথ্যুক। ঠিক আছে, আমাকে রাসেল মিয়া মুন্না খানকে যে পরিমাণে হ্যারাস করছে তাকে কোনোভাবে ক্ষমা করবেন না। এই বিষয়গুলো আপনাদের জানালাম। ঠিক আছে, কারণ হচ্ছে যে যখনই আমি হচ্ছে যে আপনাদের আপডেট দিচ্ছি না তখনই সে টিকটক করতেছে। ঠিক আছে, মেকআপ দিচ্ছে, ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে, ঠিক আছে, চোখেও চাই ভরে দিচ্ছে। মানে হচ্ছে ওর মূল প্ল্যান হচ্ছে চোখ দিয়ে পোলাপানদের আকৃষ্ট করে মূলত তাকে হচ্ছে যে একটা সেক্সুয়াল ভিডিও করবে, করে তাকে ফাঁসিয়ে টাকা নেবে এবং মানুষের থেকে সাহায্য চাচ্ছে। তাকে কেউ সাহায্য করবে না, কারণ হচ্ছে যে এই মহিলাকে সাহায্য করলে আপনাকে একটা মূল মানে সে হচ্ছে সুই হয়ে ঢুকেছে, ঢুকার পরে সে আপনার থেকে সবকিছু বের করে আপনাকে ব্ল্যাকমেল করে আপনার সবকিছু খেয়ে দেবে। তাকে কোনোভাবে সাহায্য করবেন না, এগুলো তার মিথ্যা নাটক। তার বাবা মোড়েও অসুস্থ না, তার ছেলে কখনো অসুস্থ না, এগুলো সে নাটক করতেছে। ঠিক আছে, তাকে কোনোভাবে মাফ করবো না। মৌসুদরা লাগছে ভাইয়া, আল্লাহ কখনোই মাফ করবে না। আল্লাহ মাফ করবে না সেটা পরকালে দেখা যাবে, কিন্তু আমরা এই জগতে আমরা দেখে শেষ করবো। ঠিক আছে, আমাকে 4 দিন জেল খাটাইছে, রাসেল মিয়াকে 17 দিন জেল খাটাইছে। ঠিক আছে, রাসেল মিয়ার নামে 5টা মামলা দিচ্ছে, আমার নামে মামলা দিচ্ছে 4টা। ঠিক আছে, সে যখন পারতেছে না এগুলো যে মিথ্যা মামলা দিয়ে আমাকে হ্যারাস করতেছে, কিন্তু আমাদের কিচ্ছু যায় আসে না। আমি টোটালি প্রফেশনাল হিসেবে নিচ্ছি, একে মূল শাস্তি দেবো এবং 2-3 দিনের মধ্যে আপনারা পাবেন আমাকে কিভাবে হাতির দিলেন এই মিথ্যা নাটক করে আমাকে জেলে পাঠাইছে। এর মূল তদন্ত আমি আপনাকে একদম দিয়ে দেবো, কারণ আমি নিজে একজন গণমাধ্যম কর্মী, তাকে কোনোভাবে মাফ করার প্রশ্নই আসে না। ঠিক আছে, রাসেল মিয়া মাফ করবে না মুন্না খান মাফ করবে, আমার আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি তাকে মাফ করবো না। কিন্তু যত আমি জানি যে রাসেল মিয়ার সাথে কথা হয়েছে, ও জীবনে মাফ করবে না। মুন্না খানের সাথে কথা হয়েছে, সে কখনোই মাফ করবে না। আর আমি তো করবোই না। আমি ওরে বললাম না, ওর মৃত্যু পর্যন্ত ওর যত অনুসন্ধানী রিপোর্ট আছে আমি সবগুলো বের করবো, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমার এখন মূল পেশা, মূল কাজ। এছাড়া আমি আর কোনো কিছু আমি ভাবছি না এবং দেখছি না। ঠিক আছে, সে কিভাবে মানুষকে মিথ্যা মামলা এবং হয়রানি দিয়ে 8-10টা বিয়ে করে সে কিভাবে ভালো থাকার চেষ্টা করে, ভালো থাকার নাটক করে। জলিল মিয়া 2008 সালে নিজের গায়ে নিজের কেরোসিন তেলে পুড়িয়ে জেলে পাঠিয়ে এই মিথ্যা নাটক করবে, তালবাহানা করবে, কখনোই এটা আমরা দিব না। ঠিক আছে, আমি আজ অথবা কাল অথবা পরশু আমি আবার নারায়ণগঞ্জে যাচ্ছি, কোর্টে গিয়ে আমি মামলার এই কাগজগুলো সব বের করে নতুন একটা রিপোর্ট করে আপনাদের দিব। ঠিক আছে, A to Z। তার সে বলছে যে এসিড নাটক 7-8 বছর, মিথ্যা কথা। সে ক্লাস 5 পাস। ঠিক আছে, পড়াশোনা করেনি, তার কোনো একাডেমিক কোনো সার্টিফিকেট নাই, সে মিথ্যা গুগল থেকে। ঠিক আছে, এগুলো গুগল থেকে শিখে মূলত এগুলো মিথ্যা নাটক করে। আপনারা তাকে কখনোই মাফ করবো না। এরা প্রতারক, ভণ্ড, ব্ল্যাকমেলার, দেহ ব্যবসায়ী, একে কখনো মাফ করবো না। এই যে নাটকগুলো করতেছে, ঠিক আছে, একদম আপনাদের লোক দেখানো। তার বাবা অসুস্থ না, তার ছেলে অসুস্থ না, এগুলো হচ্ছে আপনাদের লোক দেখা। সে আবার নতুন করে ফিরতে চাচ্ছে, নো, তাকে কখনোই দিবেন না। এবং মোখান লেগছে যে আমার পেজ নষ্ট করার চেষ্টা করতেছে অনেকদিন ধরে। আপনি মামলা করে দেন, কোনো সমস্যা নাই, আমি আপনাকে হেল্প করবো।
ঠিক আছে, ওর সাজ পোশাক দেখে মনে হয় যে পারিবারিকভাবে, ওর সাজ পোশাক ভিডিও দেখে কেউ বুঝবে না পারিবারিকভাবে নেই কি নেই আমি জানি না। ঠিক, ওর সবকিছু নাটকের মধ্যেই থাকে, রাইট। কারণ হচ্ছে যে এই মহিলা জন্ম থেকে কুপা, ঠিক আছে, 12 ভাতারি, ঠিক বলছেন। কারণ হচ্ছে যে ও যখন পারে না কারোর সাথে তখন হচ্ছে আইডি নষ্ট করে দেয়, এবং যখন পারে না তখন হচ্ছে যে কান্নাকাটি করে। ও কখনো গুইসাপ কখনো ঠান্ডা, কিন্তু ওকে ঠান্ডা মেরে টপ ঠান্ডা করে দিতে হবে, ওকে কখনো মাফ করা যাবে না। আমি আছি, ঠিক আছে। হয়তোবা রাসিনের লজ্জায় কথা বলতে পারে না, ঠিক আছে, হয়তোবা মুন্না খান লজ্জায় কথা বলতে পারে না, ওরা আমাকে আপডেট দিচ্ছে, আমি তো বলছি একজন থাকলেই তো হলো, তাই না? কিন্তু এই মহিলাকে কখনো ক্ষমা করা যাবে না। আপনারা হচ্ছে যে সে কান্নাকাটি করতেছে, বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, এগুলো করেন না। কারণ হচ্ছে যে এর মূল নাটক, কারণ হচ্ছে দেখেন প্রথম শুরুটা আমাদের সাথে মোহাম্মদ রাকিব আমার টাকা 70,000 টাকা নিল। রাকিব ভাই, আপনি হচ্ছে যে ইনবক্সে যোগাযোগ করেন, বিষয়গুলো জানান, আমাদের চাই যে তার প্রতারণা এগুলো বের করার। ডেটা থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। আপনি 70,000 টাকা নিলে আপনার যারা যারা টাকা পান আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে। মানুষকে যখনই ক্ষমা করা যায় যখন সে অপরাধ স্বীকার করে ক্ষমা চায়, রাইট, ক্ষমা তো করাই যায়, কিন্তু ও চুরি করে। দেখেন রুহি আপা কিন্তু একটা কথা বলছে, ও নিজের কাছে নিজে কখনোই ছোট মানে সাজবে না, এবং রুহি আপা যেটা আপডেট দিল যে ও কি করে হাত কাটবে, পা কাটবে, এটা বলছেন ওর মিথ্যাটাকে সত্য বানানোর জন্য ও জীবন দিয়ে দেবে, কিন্তু স্বীকার করবে না। আরে সাপরি, তোর নাম বর্ষা চৌধুরী না, তোর নাম সোমা আক্তার। তুই কলার আড়াতার 2008 সালে ধরা খাইছিস, যাত্রাবাড়িতে তোর মামলা হয়েছে, তুই পতিতা বৃত্তি করতি। এটা তো আমাদের কথা না, আমরা তো জাস্ট মানুষকে একটা তদন্ত নিয়ে এসে বের করে দিচ্ছি যে তুই দেহ ব্যবসা করতি, কিন্তু রুহি তোর খালাতো বোন এসে বলে দিছে। এবং তোর নাম সোমা আক্তার, তুই নিজের শরীর নিজে পড়ছিস, তুই এসিড মামলা দিয়ে মানুষের কাছে আমাদের কাছে ভণ্ডামি করছিস, ফাতরামি করছিস, তুই একটা ভণ্ড প্রতারক মহিলা, ঠিক আছে। তোর কোনো ক্ষমা নেই। তুই এসে বলতেছিস তোর বাবা অসুস্থ, মিথ্যা কথা। ওর বাবা হাঁটতে পারে, আমার সাথে ছবি আছে, আমি নিজে তুলছি ওর বাবার সাথে। ওর বাবা একটা সুস্থ মানুষ, ওর ছেলে সুস্থ মানুষ। এগুলো নাটক করতেছে আপনাদের কাছে সহানুভূতি নেওয়ার জন্য। কারণ হচ্ছে আমি তো তার বাড়িতে গেছি, তার 5 কাঠা জায়গা আছে, 80 ভরি স্বর্ণ আছে। এগুলো হচ্ছে যে বাংলাদেশের সে ভুয়া সাংবাদিক সেজে 64 জেলায় 64 এমপির সাথে সে শুয়ে এগুলো করছে। কারণ হচ্ছে যে ওদের একটা টার্গেট ছিল এমপিদেরকে ধরা, ব্ল্যাকমেল করা, এবং যে সালমান যে জামাই, তার জামাইকেও সে ব্ল্যাকমেল করছে, বিভিন্ন জায়গায় গিয়ে শুইছে, এবং মিথ্যা সাংবাদিক, ভুয়া সাংবাদিক সাজে এই এমপিদের থেকে সে হচ্ছে যে স্বর্ণ নিত, টাকা না নিয়ে সে স্বর্ণ নিত, ঠিক আছে। এই 64 এমপির সাথে সে শুইছে। এমনও তো আমাদের তথ্য তো আমরা পাইছি। আমরা দেখেন শুরু থেকে যেগুলো বের করছি যে উনি মূলত জলিল মিয়াকে ফাঁসানোর জন্য নিজের গায়ে নিজের কারাসিন্ডালে পুড়ছে, এবং জলিল মিয়াকে মিথ্যা মামলা এবং হচ্ছে র্যাব দিয়ে হচ্ছে হয়রানি করছে। জলিল মিয়া নিজে স্বীকার করছে, ঠিক আছে। এটা কিন্তু মানুষকে কেউ বিশ্বাস করতেন, যখন বিশ্বাস করলো সেটা তো রুহি, তার খালাতো বোন রুহি যখন আসলো এবং বিয়ের নাচ দেখালো, ঠিক আছে। এত সুন্দরী ছিল ছাপরি মহিলা, সেটা প্রমাণ পর্যন্ত অলরেডি পাওয়া গেছে। এই রুহির এখান থেকে মানুষকে নেওয়ার জন্য, মানে সিম্পিতি নেওয়ার জন্য, রুহির এখান থেকে মানুষকে ঘুরানোর জন্য তা বলছে তার বাবা অসুস্থ। তার বাপ যদি অসুস্থ হয়ে থাকে, রুমির আমার সাথে বিয়ে হয়েছে 2020 সালে, তাহলে প্রযোজক ইকবাল হিমেল আশরাফের 30,000 টাকা বাবার অসুস্থতার কথা বলে কেন নেওয়া হলো? তার মানে কি এই সাপরি মহিলা বাবাকে নিয়ে ব্যবসা করতেছে। এই সাপরি মহিলার বিয়ে ব্যবসা এবং বাবা ব্যবসায়, বাবার অসুস্থতার নাটক করে পরিবারের মানুষের থেকে টাকা নিচ্ছে এই সাপরি মহিলা, ঠিক আছে। বিভিন্ন আমাদের তো 10টা বিয়ে বের হয়ে গেছে অলরেডি প্রমাণিত, এবং সে অসংখ্য মানুষের সাথে প্রেম করে শুয়ে মানুষের থেকে ধার নিয়ে লাখ লাখ টাকা কিন্তু মেরে দিচ্ছে। আমরা এই টোটালি একটা অনুসন্ধান করতেছি, এবং তার এই অনুসন্ধানের জন্য আমরা দুদকে একটা ছিঁড়ে দিচ্ছি। আমরা নতুন করে একটা দুদকে মামলা করতেছি, কারণ দুদক এই মহিলাকে এই বিষয়গুলো বের করতে, তার ইনকাম সোর্স কি, তার মাসে খরচ কত, এবং তার ব্যাংক যে ট্রানজাকশন আছে ওইখানে আমরা টান দিব। এই ব্যাংকে এই FBCCR যে লোকটা, ঠিক আছে, সিটি ব্যাংকে, উনি কিন্তু এই ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করছে। আমরা অলরেডি কিন্তু সার্চিং করতেছি,
আমি আপনাদের একটা জিনিস বলতেছি, আমি কিন্তু বারবার বলতেছি আপনাদেরকে, আমরা জানিয়ে বুঝিয়ে কিন্তু আমরা হচ্ছে যে আপনাদেরকে সব কিন্তু আমরা হচ্ছে যে জানিয়ে করে আমরা হচ্ছে নেক্সট অনুসন্ধান করব এই এফবিসিসিআর যে 50 লক্ষ টাকা নিল, ঠিক আছে, কিভাবে নিল, এর সাথে কারা জড়িত আছে এটা বের করব। ঠিক আছে, রুমি রহমানকে কিভাবে মারলো সেটা বের করব। জ্যাকিকে হত্যা করছে তার প্রমাণ হচ্ছে দেখেন, সে ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল গিয়ে, যে যখন রাসেল মিয়ার সাথে তার হচ্ছে নানান ঝামেলা হলো, তখন কিন্তু মুগদা মেডিকেল গিয়ে সার্টিফিকেট নিচ্ছে, ঢাকা মেডিকেল গিয়ে সার্টিফিকেট নিচ্ছে। এই সার্টিফিকেট নিয়ে নিয়ে কিন্তু জ্যাকিকে মেরে ফেলছে, জ্যাকিকে সে মেরে ফেলছে। কারণ হচ্ছে যে এটা প্রমাণিত আবারও, সে হচ্ছে আমাদের জন্য যদি মিথ্যা নাটক সামান্য মামলা করার জন্য সে যদি ঢাকা মেডিকেল থেকে এর ভুয়া সার্টিফিকেটগুলো নিচ্ছে, এইগুলা সে জ্যাকিকে মেরে ফেলছে। আমরা জ্যাকি হত্যার বিচার চাই, রুমি হত্যার বিচার চাই, তানঈম হত্যার বিচার চাই। ঠিক আছে, রাসেল মিয়াকে যে ইয়ে করছে, হেনস্থা করছে, সেটার বিচার চাই। আমাকে করেছে সেটার বিচার চাই। এবং মুন্না খানের পুরো লাইফ বরবাদ করেছে, আমরা সেটার বিচার চাই। এবং সকল মিথ্যা এগুলো আপনারা আরো খুঁজে খুঁজে আপনারা রিপোর্ট করেন, আমি শেয়ার দেবো। 2007 সালে কেন সে গণমাধ্যমে বললো যে এসিড নাটক, তাকে এসিড মারছে, মিথ্যা, ভুয়া, এবং হচ্ছে তার পুরো ফ্যামিলি একটা চক্রের সাথে জড়িত। তাদেরকে আমরা মূলত শাস্তি দিতে চাই। মোখালেসে দুদকের মামলা জরুরি, আমি অলরেডি একটা চিঠি লিখছি আজকে। ঠিক আছে, আমি আসলে কোথায় কি করবে সেটা বলবো না, কিন্তু আমি আর একটা কথা বলছি, তার এই অনুসন্ধানগুলো বের করা দরকার। তার ইনকাম কি, সে খরচ করে কোথায়, তাহলেই বুঝবেন সে দেহ ব্যবসা করে কিনা। কারণ একজন মানুষ ওভার চাইলে কখনোই মাসে 30,000 টাকা আপনার হচ্ছে ইনকাম করতে হবে না, কারণ হচ্ছে তার গাড়ির কাগজ নাই। সে তার পার ডে ইনকাম হচ্ছে 10,000 টাকা, সে একটা নাইট স্টে করলে 10,000 টাকা পায়। এই 10,000 টাকায় তার হচ্ছে মূল টার্গেট। এবং মাসে যদি 3 লক্ষ টাকা হয়, তার মাসে খরচ হচ্ছে আপনার হচ্ছে যে সর্বোচ্চ 1 লাখ টাকা। ঠিক আছে, আর বাকি টাকাগুলো সে স্বর্ণবর্ণ এগুলো জড়ায়, এবং যখনই সে মামলাতে পড়ে এগুলো বিক্রি করে করে সে মূলত ইয়ে করে। ঠিক আছে, এবং তার মিথ্যা মামলা কেন সে নিল, প্রশাসনের যে নাকের ডগায় দিচ্ছে, সে ফেসি সরকারের দালাল। ঠিক আছে, হত্যা মামলা 8-9টা মামলার আসামি। ঠিক আছে, সে কিভাবে এত কিছু করে, এবং প্রশাসনের কোন প্রশাসনের কাছে সে সই, এবং কোন প্রশাসনকে সে জামাই বানিয়ে নাকের ডোগায় ঘোরাচ্ছে, এই বিষয়গুলো আমরা বের করব। ঠিক আছে, আমাদের বারবার বলতেছি এই মহিলাটা প্রতারক, তার কথা শুনবেন না, তাকে কোনোভাবে প্রশ্রয় দিবেন না। ঠিক আছে, এই মহিলা মূলত নতুন নাটক করতেছে, বাবা অসুস্থ, কান্নাকাটি করতেছে, ভুয়া। ঠিক আছে, মূলত রুহি তার বোন যে বারবার কিন্তু বলে দিচ্ছে তার বয়স হচ্ছে 15 ছিল। ঠিক আছে, তার হচ্ছে যে জাভেদের আগে আরেকটা বিয়ে ছিল, নাম হচ্ছে রাজীব, ধোলাইপাড়া থাকে। আমরা এটাও বের করার চেষ্টা করতেছি। ঠিক আছে, আমরা ধোলাইপাড়া 4-5 দিনের মধ্যে যাব, গিয়ে এটা বের করবো। ঠিক আছে, প্রয়োজনে ঢাকা শহরে পোস্টার লাগাবো, এই বর্ষা চৌধুরী কতগুলো জামাই। ঠিক আছে, আরো থাকতে পারে, আমার কাছে ইনফরমেশন দিছে তার মোট জামাই হচ্ছে 15টা। ঠিক আছে, আমরা সঠিক তথ্যে পাইছি 10টা। এবং রুহিয়াবা গতকালকে আমাকে ইনফরমেশন দিছে রুমি রহমানের পরে জ্যাকির আগে আরেকটা জামাই আছে, সেটা আমরা চিনি। তিনি হচ্ছে একজন সঙ্গীত পরিচালক, তার সাথে অনেকগুলো ছবি আছে, তার সাথে সে গান করতো। এবং তার ফ্যামিলি, এই মহিলার জন্য তার ফ্যামিলি ভেঙে যাওয়ার একটা ইয়ে ছিল, সেও আমার পরিচিত, এবং সে একজন সিঙ্গার। তার মানে জামাই দাঁড়াল হচ্ছে 11 জন, এবং আরো বেরোবে। আমরা এর আগে টোটালি জামাইগুলো বের করি, এর কুকীর্তি তো আপনি পেয়ে গেছেন। এবং আরো কতগুলো বিয়ে করছে, কতগুলো রিলেশন করছে, কতজন মানুষের সাথে শুয়েছে, আমরা আবার ডিএনএ টেস্ট করবো। কারণ এই মহিলা মূলত হচ্ছে যে দেহ ব্যবসা করে, এবং মানুষকে ফাঁসানোর জন্য সে ভালো সাজে, সে নিজেকে সঙ্গীত শিল্পী দাবি করে। তার গান শুনলে মনে হয় যে কুত্তা পালাবে। তার যে গান আপনারা শুনবেন, শোনার পরে যদি তাকে শিল্পী আপনারা ভোট দেন, ঠিক আছে, আপনাদের আমি রায় মেনে নেব। কিন্তু তার যে গান, এই গান শুনলে কুত্তা পালাবে, তার গান কেউ শোনে না। এই সাপড়ি নিজেকে সিঙ্গার দাবি করে, কারণ হচ্ছে যে সে জানি মানুষকে বুঝাতে পারে যে সে ভালো, তার কোনো একজন নিট অ্যান্ড ক্লিন হচ্ছে ইমেজ, কিন্তু মূলত না, বোন একজন দেহ ব্যবসায়ী। তার খালাতো বোন বলছে যে কলার আড়তে ধরা খাইছে। ঠিক আছে, কলার আড়তে ধরা খাইছে, এবং যাত্রাবাড়িতে তার নামে মামলা হয়েছে। তার 7-8 বছরের কোনো এসিড ইয়ে ঘটেনি। 15-16 বছর বয়সে জলিলকে ফাঁসানোর জন্য তিনি এই নাটকটা করছে। এই ছিল আজকে আপডেট। তাকে কোনোভাবে ক্ষমা করবেন না, কেউ তাকে সাহায্য করবেন না। এই মহিলা তারা ছাপড়ি এবং হচ্ছে মিথ্যাবাদী, বন্ড, প্রতারক। এই মহিলাকে কখনো ক্ষমা করা যাবে না। সে আমাকে লাইভে এসে বলছে, সে বলছে আই ডোন্ট কেয়ার, তোর যা মন চাই বল,
রুইয়া বাংলা একটা লাস্ট আমাকে কথা বলছে যে এই মহিলাকে যে বিশেষ করে, ঠিক আছে, এ একটা বন্ধ। কারণ হচ্ছে যে ওর কোন কথাটা সত্য, ঠিক আছে। রুহিয়া লাস্টে আমাকে আপডেট দিল রুমির পরে জ্যাকির আগে এই মাঝখানে আরেকটা জামাই আছে, এবং আমাকে চ্যালেঞ্জ করছে আগামী নভেম্বরের মধ্যে, এবছর নভেম্বরের মধ্যে সে আরেকজনকে বিয়ে করবে, ঠিক আছে। আমরা ধরেই নিচ্ছি তার যার সাথে মিল এবং কথা হচ্ছে, আমাদের সন্দেহ হচ্ছে যাকে, ঠিক আছে, মামলা করে তাকে ধরতে পারতেছে না, অথবা সেই তার নেক্সট জামাই, অথবা প্রশাসনের কেউ নেক্সট জামাই হতে পারে। কারণ আমাকে কিন্তু সে বলছে যে তার নেক্সট টার্গেট হচ্ছে ডিএ তায়েব, ডিএ তায়েবকে সে ফাঁসাবে। ডিএ তায়েবের যেহেতু অশ্লীল ভিডিও তার কাছে আছে, এবং সানি মাহমুদ সানিকেও ফাঁসাতে পারে, কারণ তার অশ্লীল ভিডিও তার কাছে আছে। মূলত এই দুজনকে হচ্ছে তার নেক্সট টার্গেট। এই দুজনের মধ্যে যে কেউ হচ্ছে নভেম্বরের মধ্যে তার জামাই হতে পারে, কারণ হচ্ছে সে আমাকে নিজে বলছে যে ডিএ তায়েবকে সে হচ্ছে বিয়ে করবে। লাস্ট আপডেট। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।